অনিমা সত্যি আত্মবিশ্বাস নিয়ে তার পাশটায় গিয়ে বসে। খুশিতে অনিমার দু চোখ ছলছল, জল তার খুব প্রিয়। তবে ওই যে ডুবে যাওয়ার ভয়। অনিমা বুক ভরে শ্বাস নেয়, মনে মনে বাতাস থেকে শক্তি নেয়। তার পাশে বসে থাকা ছেলেটাকে এখন খুবই গম্ভীর দেখাচ্ছে। তার নাম আহসানুল হক প্রত্যুষ। সে তার অনুকে কিছুতেই পানিতে পড়তে দেবে না। অনিমা সত্যি পানিতে পড়ল না। এক হাতে প্রত্যুষের শার্ট খামচে ধরে সে পানির দিকে ঝুঁকলো। তারপর কাপা কাপা হাতে কিছুটা পানি নিজের হাতে নিল। পানিটা বেশ ঠান্ডা, একেবারে পরিষ্কার। অনিমা সে পানিটুকু আবার নদীতেই ছুঁড়ে মারল। প্রত্যুষ তার হাতের কবজি আলতো করে চেপে ধরে বলল, থাক থাক, বেশি ঝুঁকিস না অনু, পড়ে গেলে পরে কেস খেয়ে যাব। প্রজ্ঞা একবার অন্যমনস্ক হয়ে তাদের দিকে তাকালো। তারপরই আচমকা চোখ দুটো সেখানেই আটকে গেল। শেষ বিকেলের পরন্ত আলো বিস্তৃত হয়ে পানির উপর পড়েছে। সেই আলোর ছটা এসে অনিমার মুখেও পড়েছে। তাকে দেখাচ্ছে গোধূলির কন্যার মতো। আর তার পাশে শার্ট পরা একটা গম্ভীর ছেলে। তার চোখ জোড়া অতি সাবধানে অনিমার চারপাশ দেখে যাচ্ছে। মেয়েটা যদি পড়ে যায়। প্রজ্ঞা আর সেদিন অন্য কিছু দেখতে পারল না। যতক্ষণ সে নৌকাতে ছিল ততক্ষণ সে শুধু তাদের দুজনকেই দেখলো। তার হঠাৎ মনে হলো এই দৃশ্যটা খুব বেশি সুন্দর, একেবারে নজর লাগার মতো সুন্দর। রাতে আবার চাঁদের হাট বসলো বাড়ির উঠোনে। রোকসানা উঠোনের ওপর একটা সুন্দর চাদর বিছিয়ে সবাইকে ডেকে আনলেন। প্রত্যুষ এসে কপাল চুলকে বলল, এই রাতে বাইরে বসবো? হ্যাঁ, তো সমস্যা কি? অনেক মশা। রোকসানা চোখ রাঙিয়ে বললেন, রাঙামাটিতে মশা ছিল না প্রত্যুষ? তখন তো তুই ছিলি না সেখানে। প্রত্যুষ আশাহত ভঙ্গিতে উঠোনের ওপর বসলো। তার চুলগুলো কপাল ছড়িয়ে চোখের পাতার কাছাকাছি এসে থেমেছে। কাবেরী বললেন, তোর চুলের এই অবস্থা কেন প্রত্যুষ? জ্বালাতন করো না তো খাম্মা, আমার লম্বা চুলই ভালো লাগে। অনিমা বসেছে উঠানের ডান দিকে। প্রত্যুষ তার পাশে বসে বলল, তোর না গতকাল শরীর খারাপ করছিল, তুই আবার রাতে বের হলি কেন? অনিমা দুই দিকে মাথা নাড়ল। হাত নেড়ে কিছু ইশারা করার চেষ্টা করতে প্রত্যুষ মহাবিরক্ত হয়ে তার হাতটা ধরে ফেললো। চোখ গরম করে বলল, তুই লিখতে পারিস না? কথা শুনিস না তুই? লিখে বল, কি বলবি? অনিমা নিজেও বিরক্ত মুখে লিখল, এখন ভালো আছি, একটু থাকলে কিছু হয় না। প্রত্যুষ পরেই মুখ কুচকে তাকালো। অনিমা আজকে একটা নীল কুর্তি গায়ে জড়িয়েছে। তাকে সকালের সদ্য ফোটা বেলি ফুলের মতো স্নিগ্ধ দেখাচ্ছে। অথচ এখন সকাল না, এখন রাত। রাতে কাউকে বেলির মতো দেখায় না, কিন্তু অনিমাকে দেখাচ্ছে। প্রত্যুষ 1 মিনিট এক দৃষ্টিতে তাকে দেখলো। কেন দেখলো সে জানে না, হয়তো দেখতে ইচ্ছে হলো। এখন মনে হচ্ছে দেখা উচিত হয়নি। সে কেন অনুকে দেখবে? অমিত বারবার তাকে খেপায়। সে অনুর প্রতি অবসেসড। সে অনুকে পছন্দ করে, আরো কত কি। প্রত্যুষের ধারণা সে অনুকে স্নেহ করে, এর বেশি কিছু না। সেদিন রাতে প্রত্যুষ অনুর ঘরে উকি দিয়ে দেখলো মাহাত, দিবা, প্রজ্ঞা সব অনিমার ঘরে। মাহাত আর প্রজ্ঞা মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। প্রত্যুষ সামনে এগিয়ে গলা খাকারি দিয়ে বলল, এই তোরা কি করিস? প্রজ্ঞা বিরক্ত মুখে তার দিকে তাকায়, মুখ দিয়ে চক্রান্ত শব্দ বের করে বলে, আমরা অনুর চুলে নতুন একটা হেয়ার স্টাইল অ্যাপ্লাই করছি। আমাদের এসব ফাও কাজ করতে বলেছে কেউ? তোমার সমস্যা কি? প্রত্যুষ এক ঝাটকায় মাহাদের হাতটা অনিমার চুল থেকে সরিয়ে দিল। তার মেজাজ এখন তুঙ্গে। প্রজ্ঞা বলল, অনুর সব কুচিতে তুমি এত নাক গলাও কেন? আমার নাক আমি গলাই, তোমার সমস্যা কি? প্রত্যুষ মাহাতকে ঠেলে অনিমার পাশে গিয়ে বসলো। অথচ আশ্চর্য ব্যাপার, অনিমা সেদিন তার সাথে কোনো কথাই বলেনি। সে ব্যস্ত ছিল মাহাতদের সাথে। তাদের সাথে তার কথোপকথন দীর্ঘ হয়, অথচ পাশে থাকা প্রত্যুষ অবলীলায় তার চোখ এড়িয়ে যায়। প্রত্যুষ কিছুক্ষণ কোনো কথা বলল না। ভেতরে একটা পাথর এসে নিঃশ্বাসের গতি মন্তর করে দিল। সে নিঃশব্দে উঠে ঘর থেকে বের হলো। যেতে যেতে তার চোখ কাঁপে। অনিমা আজকাল তাকে বড্ড বেশি অবহেলা করে। জাবেদা পারভিন সবে মাত্র রাতের ওষুধ খেয়েছেন। তিনি খুব বেশি রাত জাগতে পারেন না। কাবেরী আর রোকসানা কথা বলছে উঠোনে দাঁড়িয়ে। জাবেদা সেখানে যায়নি। 12টার পর জেগে থাকলে তার মাথা ব্যথা করে। জাবেদা পারভিন গিয়ে দরজা খুললেন। দরজার অন্য পাশের মানুষটা তার জন্য অপ্রত্যাশিত। প্রত্যুষ এসেছে। বিমূঢ় ধস নামা চোখ। জাবেদাকে দেখতেই সে মিছিয়ে রাগ দেখালো। জাবেদা চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে বাবা?
প্রত্যুষ তার হাত টেনে তাকে ঘরে নিয়ে এলো, তারপর তাকে বসিয়ে দিল খাটের ডান দিকে। সে বসলো মেঝেতে জাবেদার পায়ের কাছে। জাবেদা পারভিন চমকে উঠলেন সহসা, পা জোড়া মাটি থেকে সামান্য উঁচুতে তুলে বললেন, সে কি প্রত্যুষ, কি হয়েছে তোমার? প্রত্যুষ সহসা কোনো উত্তর দিল না। দরজা আরো এক জোড়া পা এসে থামলো। জাবেদা উকি দিলেই দেখলেন অনিমা একটা খাতা হাতে দাঁড়িয়ে আছে। জাবেদা হেসে ডাকলেন, অনু, এসো না মা। অনিমা ঘরে আসে। জাবেদা পারভিন তার চুল দেখে বললেন, বেনিটা তো খুব সুন্দর হয়েছে, কে করে দিল? অনিমা খাতায় লিখলো, মাহাত ভাইয়ার প্রজ্ঞা আপু। জাবেদা লেখাটা ভালো মতো পড়ার আগে প্রত্যুষ এক হ্যাচকা টানে খাতাটা তার হাতে নিল। তারপর অহেতুক রাগ ঝেড়ে বলল, তো যা, মাহাদার দিবার কাছে যা, এখানে কি? অনিমা ব্যথিত চোখে তার দিকে তাকায়। জাবেদা পারভিন ছেলেকে ধমক দিয়ে বললেন, প্রত্যুষ, এগুলো কেমন কথা? অনিমা অভিমানী চোখে কাগজে লিখলো, আমরা ছাদে যাচ্ছি, তুমি যাবে? প্রত্যুষ সেটা পড়তেই গজরাতে গজরাতে বলল, না, যাব না, তুই যা ছাদে, আমি পারবো না। তুই ওদের সাথেই থাক, আর জীবনেও আমার কাছে আসবি না। অনিমার দুই চোখ ছলছল করে উঠল। সে চুপচাপ চলে গেল ঘর ছেড়ে। জাবেদা রুষ্ট হয়ে বললেন, এটা ঠিক না প্রত্যুষ, অনু কষ্ট পেয়েছে। প্রত্যুষ জেদ করে বলল, আমিও কষ্ট পেয়েছি। অনু কি আমার কষ্ট বোঝে? আমি এত কেন বুঝবো তার কষ্ট? জাবেদা থেমে গেলেন। প্রত্যুষ তার কোলে মাথা রেখে বলল, মা, তোমাকে একটা কথা বলি। জাবেদার শ্বাস আটকে এলো। কতগুলো দিন পর প্রত্যুষ এভাবে তার কোলে মাথা রাখলো। তার নেই অভিমানী কণ্ঠ। ক্রিকেট খেলায় হেরে গেলে সে এভাবে মন খারাপ করত। তারপর কত বছর কেটে গেছে। 1 বছর ধরে প্রত্যুষ আর মায়ের কাছে আসে না। আজ এলো। মায়ের কোলে মাথা রেখে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। জাবেদা বললেন, কি হয়েছে তোমার বাবার, বলো না। মা, আমি অনুকে বিয়ে করতে চাই। আমি অনেক ভেবেছি। আমি আমার আগের সমস্ত কথা ফিরিয়ে নিলাম। আমি অনুকে বিয়ে করব। মা, তুমি রাগ করো না প্লিজ। তুমি খাম্মা আর আঙ্কেলকে বলো আমি শুধু অনুকেই বিয়ে করতে চাই। মা, তুমি দয়া করে আমার এই কথাটা শোনো। জাবেদা পারভিন ভাষা হারিয়ে ফেললেন। হতবম্ব হয়ে তিনি বসে থাকলেন আগের মতো করে। প্রত্যুষ শ্বাস ফেলে বলল, আমার ইদানিং খুব মন খারাপ লাগে আম্মু। আজ আমার মনে হলো অনুর হাতটা ধরে বসে থাকলে আমার মন ভালো হবে। আমি অনুকে বিয়ে করতে চাই আম্মু। জাবেদা ছেলের মুখটা 2 হাতের আঁচলে নিলেন। প্রত্যুষ আজ কোনো বাড়াবাড়ি করলো না। তাকে দেখলো শান্ত আর উৎসুক। সে জবাবের অপেক্ষায় মায়ের মুখের দিকে চেয়ে থাকলো। অথচ জাবেদা কিছু বলার আগেই ছাদ থেকে আগত বিকট শব্দে মা ছেলে দুজনই কেঁপে উঠল। প্রথমে একটা ধস নামার মতো বিকট শব্দ, তারপর একটা মেয়েলি কণ্ঠের ভয়ঙ্কর গা কাটা দেওয়া বিভৎস আত্মচিৎকার। প্রত্যুষ আর জাবেদা ধরফরিয়ে উঠে দাঁড়ালেন। তারপর দুজনেই খেই হারিয়ে দরজার দিকে ছুটলেন। সেই রাত নিশিতপুরের ওই ছোট্ট বাড়িতে বিভীষিকা এনে দিয়েছিল। চারপাশে মানুষের আর্তনাদ আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছিল বারবার। প্রত্যুষ যখন দিক বেদিক ভুলে বাড়ির উঠোনে ছুটে এলো, তখন অনিমার ছোট্ট শরীরটা রক্তে ভেসে গেল, বিচ্ছিরি হয়ে উঠছিল। প্রত্যুষ আর সামনে এগোতে পারে না। পা দুটো বরফ হয়ে জমিনের সাথে গেঁথে গেল। কাবেরী ততক্ষণে জ্ঞান হারিয়েছেন। শহর থেকে ছুটে আসা অ্যাম্বুলেন্সের শব্দ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে, কিন্তু প্রত্যুষের কাছে সব ঘোলা লাগে। একসময় প্রজ্ঞা তার সামনে এসে হাউমাউ করে কেঁদে দেয়। প্রত্যুষ কাঁদে না। সে দেখে অনিমার রক্তাক্ত নিথর শরীর। সে কানামাছি খেলতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গেছে। কি বিভৎস একটা দৃশ্য স্থির চিত্তের মতো চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। প্রত্যুষ প্রজ্ঞাকে সান্ত্বনা দিল না। সে ভারী হয়ে থাকা পা দুটো টেনে অনিমার কাছে গেল। ততক্ষণে অনিমাকে স্ট্রেচারে তোলা হয়েছে। অনিমার রক্ত জমে গেছে। 18 তরল চ্যাটচ্যাটে হয়ে মাথায়, কপালে আর হাতে মেখে আছে। চারপাশে অসম্ভব কোলাহল, অথচ প্রত্যুষ কিছুই শুনেনি। সে দেখলো অনিমার ঘোলাটে চোখ। ঘন্টা দেড়েক আগে মেয়েটা মন খারাপ করে তার ঘর থেকে চলে এলো। আচ্ছা, অনুর মন কি এখনো খারাপ? প্রত্যুষ কি তার পাশে গিয়ে বসবে? অনু কি আবার অভিমান করবে, কাঁদবে ভীষণ করে? অনিমা মারা গেল না। 3 তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ার পরেও স্রষ্টা তাকে বাঁচিয়ে রাখলেন। তবে বেঁচে থাকাটা সুখকর ছিল না। 101টা যন্ত্রপাতি শরীরের সাথে যুক্ত করে বিভস হয়ে পড়ে থাকা কেই বা যাই হোক বেঁচে থাকা বলে না।
প্রত্যুষের সেটাকে কোনোভাবেই স্বস্তিদায়ক মনে হলো না। উল্টো তাকে দেখলে প্রত্যুষের দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়। মনে হয় পৃথিবীতে হঠাৎই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, যেই কার্বন ডাই অক্সাইড তার দম আটকে দেয় বারবার। অনিমাকে শহরের একটা নামকরা হাসপাতালের আইসিইউতে শিফট করা হলো। গোলগাল মুখে শান্তশিষ্ট মেয়েটা নিথর হয়ে সে কেবিনে পড়ে থাকে দিনের পর দিন। সে নড়ে না, চড়ে না, কেবল বেঁচে থাকা নিদর্শন স্বরূপ শ্বাস ফেলে ঘন ঘন। ভাড়ে ভর্তি লোকজন কত রোজ রোজ তাকে দেখতে আসে। ওই বক্স আকারের কাচের জানালাটার পরিসর খুব ছোট, সবকিছু দেখা যায় না স্পষ্ট, তবুও গুটি কয়েক লোক সেই জানালার ভিড় করে। অনিমার ধুঁকতে থাকা শরীরটা ভেজা চোখে কয়েক পল দেখে। কাবেরী পারভিন দিনে দিনে অসুস্থ হতে শুরু করলেন। নাজির সাহেবের অবস্থা আরো বেশি শোচনীয়। তিনি কথা বলতে পারেন না ঠিক মতো, বলতে গেলেই কণ্ঠ ভেঙে আসে। নাজির সাহেব বাচ্চাদের মতো কাঁদেন। প্রজ্ঞা কেবিনের দরজা দাঁড়িয়ে কি যেন পরে বিড়বিড় করে। মাঝে মাঝে সে বসে করিডোরের চেয়ারে, তার চোখের নিচে কালচে প্রলেপ। মেয়েটা ঘুমায় না কত রাত ধরে। আরেকটা মানুষ ছিল, সে আসতো রোজ অনিমার কাছে। তার নাম আহসানুল হক প্রত্যুষ। সে আসতো দুপুরের পর, তারপর সারা রাত পাথর হয়ে বসে থাকতো। কখনো বা দিন গড়াতো কেবিনের সামনে চেয়ারে বসে। প্রত্যুষ কাঁদেনি, সে চোখ বড় বড় করে সব দেখেছে। অনুর জীবনে কত কি ঘটে গেছে, প্রত্যুষ সুবোধ বালক হয়ে সব দেখেছে। জাবেদা আজকাল তাকে হাসপাতালে আসতে বাধা দেন, বলেন প্রত্যুষ নাকি পাগল হয়ে যাচ্ছে। দিন দিন নাকি সে পাগলের মতো আচরণ করছে, অথচ প্রত্যুষ জানে এ কথা সত্যি না। সে পাগলের মতো আচরণ করেনি, সে উল্টো ভদ্র ছেলে হয়ে থেকেছে দিন দিন। প্রত্যুষ বসে করিডোরের বিছিয়ে রাখা চেয়ারে। বেলা গড়ায়, সন্ধ্যা নামে, তারপর রাতের দিকে প্রজ্ঞাও আসে। এসে বলে, তুমি কিছু খাওনি প্রত্যুষ? কিছু আনবো আমি? প্রত্যুষ মাথা নাড়ে। মেয়েটা তবুও হাতে করে বিস্কুট অথবা স্যান্ডউইচের প্যাকেট নিয়ে আসে। প্রত্যুষ বিনা বাক্যে সেটা খায়। তারপর দুজন চুপচাপ যার যার সিটে বসে থাকে। রাত 9টা প্রজ্ঞা বাড়ি চলে যায়। প্রত্যুষ যায় না, সে ওভাবেই বসে থাকে দীর্ঘ সময়। কেমন করে যেন 2 মাস চলে গেল। 2 মাস 60 দিন। অনিমা নামের মেয়েটার আদুরে মিষ্টি চোখ দুটো না দেখে প্রত্যুষ একটা আস্ত ঋতু পার করে দিল। অথচ অনিমা চোখ খুলল না। সে তখনও গভীর নিদ্রিচ্ছন্ন ঘুমে আচ্ছন্ন। একদিন প্রত্যুষ কুঞ্জবিতানে গেল। সবকিছু কেমন যে অসহ্য লাগে আজকাল। মনে হলো সেখানে গেলে একটু স্বস্তি মিলবে। অনিমার ঘরটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। কাবেরী মেয়ের ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। অনিমা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরবে তখন এলোমেলো ঘর দেখে যে মন খারাপ করবে। কাবেরী প্রতিজ্ঞা করেছেন তিনি আর তাকে মন খারাপ করতে দেবেন না। সেদিন দরজা খুলে প্রত্যুষকে দেখে কাবেরী মলিন হাসলেন। দরজা ছেলে বললেন, কি খাবে বাবা? তুমিও তো আজকাল কিছু খাও না। প্রত্যুষ ভেতরে এলো, আস্তে করে বলল, আমি কিছু খাবো না খাম্মা, আমি একটু অনুর ঘরে গিয়ে বসবো। ঘর কি খোলা আছে? ঘর খোলাই ছিল। প্রত্যুষ ঘরে গিয়ে একবার পুরো ঘরে চোখ বুলায়। অনিমার বুক সেলফ, তার ক্যানভাস, সবকিছু একেবারে অমলিন, অক্ষয়। সাদা রঙের পর্দাটা দুলে দুলে ঘরে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছিল। প্রত্যুষ হেঁটে যায়, টেবিলের সামনে গিয়ে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখে। সে কাঁদে না, তার দম বন্ধ লাগে। এই ঘরটা কেমন যে অদ্ভুত দেখায়। খাটের এক পাশে বসে অনিমা তুলি দিয়ে আঁকাআঁকি করত। খাট আছে, তুলি আছে, কিন্তু অনু নেই। প্রত্যুষের একটা ঘটনা মনে পড়লো। অনিমা একটা ছবি এঁকেছিল একবার, একটা নীল রঙের সমুদ্রের পাড়। রাশি রাশি স্রোত সৈকতে এসে আছড়ে পড়েছে। তীরের কাছে 2টা চেয়ার রাখা, আর একটাতে অনিমা, অন্যটাতে প্রত্যুষ। অনিমা খুব আগ্রহ ভরে ছবিটা প্রত্যুষকে দেখালো। প্রত্যুষ সেটা দেখে হাসি মুখে বলল, আরে তুই তো দারুণ আঁকি। শোনো, আমার সমুদ্র পছন্দ, আর তোকেও। সমুদ্রের পাড়ে বসে আমি তোকে একটা আজগুবি গল্প বলবো, আর তুই বসে বসে শুনবি। অনিমা তৎক্ষণাৎ লিখলো, তারপর আমরা সাগরের তীর ঘেঁষে হাঁটবো। প্রত্যুষ সে কথায় বাধা দিল, বলল, ধুর না, তখন আমার বিয়ে হয়ে যাবে, তখন তোর সাথে হাঁটলে আমার বউ রাগ হবে। অনিমা আর কথা বাড়ায়নি। আচ্ছা, অনিমা কি সেদিন কষ্ট পেয়েছিল এই কথা শুনে? প্রত্যুষ বড় করে শ্বাস ফেলে। শরীরের তাপমাত্রা বেড়েছে কিছুটা। হঠাৎ তার চোখ গেল অনিমার কালো রঙের ব্যাগটার দিকে। এই ব্যাগটা সে সব সময় সাথে রাখে। এতে কাগজ থাকে, কলম থাকে, রং, ক্যানভাস সবই থাকে। প্রত্যুষ ব্যাগটা হাতে নেয়। নিশিতপুর যাওয়ার সময় যে ব্যাগটা সাথে রেখেছিল, তারপর রোকসানা সম্ভবত সেটা এনে ঘরে রেখেছে। প্রত্যুষ চেন খুলে একে একে সব কিছু বের করলো।
একটা কলম, একটা আর্ট বুক, কয়েকটা কালার পেন, একটা হেয়ার ব্যান্ড আর একটা কালো রঙের মোটা ডায়েরি। প্রত্যুষ ডায়েরিটা হাতে তুলে নিল। অনুর ডায়েরি লেখার স্বভাব আছে, মাঝে মাঝে সে গভীর রাতে উঠে ডায়েরি লিখত। প্রত্যুষ মলাট উল্টায়, প্রথম পাতায় লাল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, মানুষের ডায়েরি কোনো পড়ার জিনিস না, যেখান থেকে নিয়েছেন সেখানেই রাখুন, অন্যথায় আমি টের পেলে কিন্তু ভীষণ রাগ হব। প্রত্যুষ লেখাটা পড়েই হেসে ফেলল। হাসিটা অদ্ভুত। হাসতে হাসতেই দুই চোখ ভিজে উঠল হুট করে। প্রত্যুষ লেখার উপর হাত বুলায়, পাতা উল্টে পরের পৃষ্ঠায় যায়। আসসালামু আলাইকুম, আমার নাম অনিমা আহমেদ। ডায়েরিতে কেউ এইভাবে নিজের পরিচয় দেয় নাকি জানি না, কিন্তু আমি দিচ্ছি। মাই লাইফ মাই রুলস। ডায়েরিটা আব্বু আমাকে গিফট করেছে, বলেছে অনুমা যখনই তোমার মন খারাপ হবে তখনই তুমি এতে লিখবে। এখন আমার মন খারাপ হয়নি, তবু আমি লিখছি। নতুন একটা ডায়েরি পেয়ে সেটাকে খালি রাখতে ইচ্ছে হচ্ছে না একদমই। আমার পুরো পরিচয় এখনো দেওয়া হয়নি। আমার বাবার নাম নাজির আহমেদ, আমি তার একমাত্র বাচ্চা অনিমা আহমেদ, আর আমার মায়ের নাম কাবেরী পারভিন। এই হলো আমাদের ছোট্ট পরিবার, একটু বেশিই ছোট তাই না? তাই আমি কিছুদিন আগে আব্বুকে দিয়ে অনেকগুলো পাখি আর খরগোশ আনিয়েছি। তারা শব্দ করলে বাড়িটা একটু সরব মনে হয়, নয়তো এই বাড়িতে কথা বলার মতো আছে কে? ও আর একটা কথা জানানো হয়নি, আমি কথা বলতে পারি না। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের পর আমার ভোকাল কর্ড পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আর শব্দ আসে না। কেউ আবার ভাববেন না যে এই নিয়ে আমি খুব দুঃখিত। আমি মোটেও দুঃখিত নই। আমি সব কিছু মেনে জীবনের পথে চলতে আগ্রহী। আমি হারানো জিনিসকে ভেবে কাঁদি না, বরং যা আমার আছে আমি তা নিয়েই বাঁচি। আমার এই ডায়েরির সম্ভাব্য পরিণতি 3টা। প্রথম, ডায়েরিটা আমি এক সময় পুড়িয়ে দেব, যা যা লিখেছি সব আগুনের শিখায় জ্বলে ভস্ম হয়ে যাবে। আমার এই ছোটোখাটো স্মৃতিগুলো অজানা থেকে সবশেষে ছাই হয়ে উড়ে যাবে। দ্বিতীয়ত, ডায়েরিটা 100 বর্ষ পরে কোনো এক আগন্তুকের হাতে উঠবে। হয়তো স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে সে এটা খুঁজে পাবে। সে অনিমাকে চিনবে না, অনিমা তাকে চিনবে না, অথচ সে 100 বছর আগে বেঁচে থাকা একটা বোকা শোকা মেয়ের পুরো জীবন জেনে যাবে। আগন্তুক, তোমাকে ভালোবাসা। অনিমাকে জেনে তাকে বিচার বিশ্লেষণ করতে বসো না যেন। সবারই তো আলাদা আলাদা গল্প থাকে বলো। তৃতীয়, এই সম্ভাবনা নিয়ে আমি বেশি ভয়ে আছি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কেন যে বারবার বলে এটাই হবে, অথচ আমি ভয়ে তটস্থ থাকি। এটা যেন কখনোই না হয়। আমার মনে হচ্ছে জনাব আহসানুল হক প্রত্যুষ একদিন আমার অনুপস্থিতিতে এই ডায়েরিটা হাতে নেবে। আর কেউ আমার ব্যাপারে আগ্রহ না দেখালেও সে ঠিকই আগ্রহ দেখাবে। সে দুম করে ডায়েরিটা খুলে পড়তে শুরু করবে। এই প্রত্যুষ, ধমক দিয়ে বলছি, আমার ডায়েরিটা রেখে সুন্দর মতো ঘর থেকে বের হয়ে যাও। এটা আমার পার্সোনাল জিনিস। আমি জানি এইসব লিখেও কোনো কাজ হবে না, কারণ আমার যে কোনো ব্যক্তিগত থাকতে পারে কিছু, সেটা সে বিশ্বাস করে না। আমার সব কিছু সে ঘেটে ঘেটে দেখে। আমি কোনোদিন তাকে বাধা দিইনি, কারণ সে আমার সবচেয়ে প্রিয় কাজিন। এই সত্য আমি তাকে জানাইনি। তাকে জ্বালাতে ভালো লাগে আমার, তবুও সে পৃথিবীর যে দিকেই থাকুক না কেন সে জেনে রাখুক অনু তার সব বিশেষ দিনগুলোতে তাকে পাশে চেয়েছে। জন্মদিনের কোনো কেক অনিমা তার অনুপস্থিতিতে কাটেনি। জনাব প্রত্যুষ একথা জেনে খুশি থাকুক যে প্রিয় কাজিন হওয়ার তালিকায় সে সর্বদাই 1 নম্বরে ছিল। মাহাত, দিবা, প্রজ্ঞা কিংবা স্মৃতি কেউ কোনোদিনই সেই লিস্টে প্রত্যুষের ধারে কাছেও যেতে পারেনি। প্রত্যুষ ভাই চিরকালই আমার হৃদয়ে সবচেয়ে নাজুক এবং গভীর স্থানে থাকবে। তার তুলনা সে নিজেই। একটি সত্য আমি রোজ লুকাই, মানুষ থেকে লুকাই, সমাজ থেকে লুকাই, কখনো বা নিজের থেকে লুকাই, নিজেকে ভুলভাল বুঝতেই। কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে পরাজয় মেনে নেই। আজ প্রত্যুষ ভাই বিকেলের দিকে বাড়ি এলেন। এসেই সাহেব রোজকার মতো আমার ঘরে এসে আমার ক্যানভাস হাতে নিলেন। আমি সমুদ্র তীরের একটা দৃশ্য এঁকেছিলাম। প্রত্যুষ ভাই সেটা দেখলো। কথায় কথায় সে বলল তার বিয়ের পর সে আমার সাথে ঘুরতে পারবে না, তখন তার বউকে সময় দিতে হবে। আমার যে তখন কি অভিমান হলো, সে সত্যি বিয়ে করবে, তারপর অন্য একটা সুন্দর মেয়ে নিয়ে সংসার করবে। আমি কিছু বলিনি, কিন্তু ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে গেল। আজ রাতে আমি আবার উপলব্ধি করলাম আমি তাকে পছন্দ করি, সেটাও বাড়াবাড়ি রকমের পছন্দ। আমি যখন মনে মনে আমার একটা ভবিষ্যৎ কল্পনা করি,
আমি যখন কল্পনায় নিজের একটা ছোট্ট কুটির রাখি, তখন আমি সেই কুটিরে প্রত্যুষ ভাইকে দেখি। আমি দেখি প্রত্যুষ ভাই কাক ভেজা হয়ে বাজারের ব্যাগ হাতে বাড়ি ফিরেছেন। আমি তখন একটা সুতির শাড়ি পরে তার হাত থেকে সব কিছু নিজের হাতে নিব। তারপর আমি স্টোভ জ্বালাবো। প্রত্যুষ ভাই পেছন থেকে ধমক দিয়ে বলবে, এত পাকামো করতে হবে না তোর, যা ঘরে গিয়ে চুপচাপ বসে থাক। আমি তবুও পাকামো করব। আমাদের একটা ছোট্ট ঘর হবে, কানামাছির সংসার আমাদের। সেখানে দিবানিশি জ্যোৎস্না চলবে। প্রত্যুষ ভাইয়ের রাগী, বিরক্ত আর বিক্ষিপ্ত মেজাজের সাথে আমার ঠান্ডা, শান্ত আর প্রফুল্ল মেজাজ মিলেমিশে একাকার হবে। বর্ষা আসবে, শ্রাবণ নামবে, উঠোনে অনেক পানি জমবে। প্রত্যুষ ভাই ঘরের সামনে খোলা বারান্দায় সে দাঁড়াবেন। আমরা গাইব, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সময় প্রায় বছর খানেক এগিয়ে গেছে। অনিমা অবশ্য সময়ের সাথে সাথে তাল মেলাতে পারেনি। অনিমা তখনও কেবিনে, দু চোখ বুঝে গভীর তন্দ্রায় আচ্ছন্ন। জাবেদা পারভিন ইজি চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টে দেয়ালের দিকে চেয়েছিলেন। তিনি পরিষ্কার করে কিছু দেখছিলেন না। আজকাল তার দৃষ্টি প্রখরতা কমেছে। তিনি সবকিছু ঝাপসা ঝাপসা দেখেন। প্রত্যুষ দরজা ঠেলে ভিতরে এলো। জাবেদা সেদিকে তাকালেন না, কিন্তু তিনি জানেন এই সময় প্রত্যুষ বাদে আর কেউ তার ঘরে আসবে না। প্রত্যুষ এসে রোজকার মতো তার পায়ের কাছে বসে পড়ল, তার মাথা নিচের দিকে নামানো। সে ফ্লোরে কিছু একটা দেখছিল। জাবেদা বললেন, তোমার বাবা 2 দিন ধরে বলেছে কোথাও গিয়ে কিছুদিন ঘুরে আসবে। তুমি বলো কবে যাবে? প্রত্যুষ ধীর গলায় বলল, আমি যাব না, তোমরা যাও। আশ্চর্য, তোমার জামাই তো যাচ্ছে, তুমি না গেলে কেমন করে হবে প্রত্যুষ? আমি যেতে চাইছি না। কেন, কি হয়েছে তোমার? আমার ভালো লাগে না। প্রত্যুষ পুনরায় উঠে দাঁড়ালো। তার চোখ মুখ উদ্ভ্রান্তের ন্যায় দেখালো। জাবেদা জানতে চাইলেন, কোথায় যাচ্ছ? হাসপাতালে। কেন? এভাবেই। অনুর কাছে যেতে কোনো কারণ লাগে নাকি? প্রত্যুষ অত্যন্ত ধীর আর থমথমে কণ্ঠস্বর। প্রত্যুষ থেমে গেল। জাবেদা পারভিন বড় বড় শ্বাস ফেলে বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো প্রত্যুষ? এইসব কি শুরু করেছো তুমি? আমি কি করেছি তুমি জানো না? না। জাবেদা ফোঁস করে একটা শ্বাস ফেললেন। কণ্ঠস্বর আগের চেয়ে মোলায়েম করে বললেন, দিন নেই রাত নেই, তুমি ওই কেবিনের সামনে গিয়ে পড়ে থাকো। এটা কোনো জীবন হলো প্রত্যুষ? এভাবে কি জীবনকে চলতে দেওয়া যায়? প্রত্যুষ ঠান্ডা চোখে মায়ের দিকে তাকালো। তার চেয়েও ঠান্ডা স্বরে বলল, তোমরা যাও না অনুর কাছে। যাই, কিন্তু তোমার মতো অস্বাভাবিক আচরণ করি না। আমি অস্বাভাবিক আচরণ করি? প্রত্যুষ অবাক হয়ে প্রশ্ন করলো। সে প্রশ্ন তুমি নিজেই নিজেকে করো। প্রত্যুষ নিজেকে প্রশ্ন করেছে নাকি সে খবর জানা গেল না। তাকে কিছুক্ষণ বাদে দেখা গেল অনিমার কেবিনের সামনে। অনিমাকে এখন একটা সুন্দর ফকফকে কেবিনে শিফট করা হয়েছে। সে ঘুমোচ্ছে আরামের ঘুম, কোনো কষ্ট নেই তার। প্রত্যুষ খুব সাবধানে দরজা ঠেলে ভেতরে আসে। তারপর অনিমা শিওরে গিয়ে বসে। অনিমার নাক মুখ ভালো তো দেখা যায় না। 100 রকমের যন্ত্র তার সমস্ত শরীর দখল করে রাখে। প্রত্যুষ বসে কিছুক্ষণ তাকে দেখলো। মেয়েটাকে দেখলে আজকাল মায়া লাগে। বুকে কেমন একটা ধ্রিম ধ্রিম শব্দ হয়। হয়তো আগে হতো না, এখন হয়। মনে হয় কি যেন একটা নাই। প্রত্যুষ তার মাথায় হাত রেখে সামান্য হাসলো। অনু, বেশি কষ্ট হয়? অনিমা সে আগের মতো গালের পাশে যে সেলাই দেখেছিল সেটা এখনো কিছুটা ফুলে আছে। সেলাইয়ের জায়গাগুলো লালচে দেখায়। ওই লালচে স্থান দেখতে দেখতে প্রত্যুষ চোখ ঘোলা হয়। বুকে টান লাগে। কিসের টান কে জানে। প্রত্যুষ আবারও কালো রঙের ডায়েরিটা হাতে নিল। আগেও অনেকবার পড়েছে, এখন আবার পড়তে ইচ্ছে করছে। সে অবশ্য সবগুলো পাতা পড়ে না, সে পড়ে তার প্রিয় পাতাগুলো। আজকে সে তার সবচেয়ে প্রিয় পাতাটি পড়বে। তারপর একটা বড় সড়ো সিদ্ধান্ত নেবে। আজ জনাব প্রত্যুষের জন্মদিন। তিনি এই দিনটি খুব আনন্দ ভরে পালন করেন। তাই মনিও এই দিন সবাইকে বাড়িতে দাওয়াত করে ভালো মন্দ রান্না করে। তার প্রিয় রং কালো, আপাতত কালো। সে প্রতি মাসেই পছন্দ পাল্টায়। গত মাসে ছিল নেভি ব্লু,
আসছে মাসে আবার সেটা আকাশি কিংবা হলুদও হয়ে যেতে পারে, বলা যায় না। আমি খুঁজে খুঁজে একটা কালো কুর্তি বের করলাম। এটা অবশ্য আমারও পছন্দ। আমি তার জন্য অনেকগুলো কবিতা সাজিয়েছি, কিন্তু সেগুলো আমি তাকে বলবো না। আমি তার জন্য একটা ঘড়ি কিনে নেব, অথচ তাকে আমি আস্ত মানুষ উপহার দিতে চেয়েছিলাম। আজ তার বাড়িতে অনেক মানুষ ছিল, মনি কাজে প্রচুর ব্যস্ত। বাড়ি গিয়ে দেখি সে নিজেও একটা কালো পাঞ্জাবি পরেছে। আমাকে দেখেই খুব আন্তরিক হয়ে হাসলো, বলল, এতক্ষণে এলি, আয় আয় কেক কাটবো। অনেকগুলো মোমবাতি জ্বালানো হলো। তীব্র করতালির শব্দে প্রত্যুষ ভাই কেক কাটলেন। আমি জলজলে চোখে সেটা দেখলাম। প্রত্যুষ ভাইয়ের ধারণা পজিটিভনেস শুধু তার মাঝেই আছে। তাকে বলতে চাই এটা তার ভুল ধারণা। সে যেমন করে আমাকে তার সবচেয়ে প্রিয় কাজিন বানাতে চায়, আমিও তাই। আমি গভীর মনোযোগে তার হাব ভাব দেখছিলাম। কেক কাটার পর কাজিনদের মধ্যে তিনি সবার প্রথমে কাকে কেক খাওয়াবেন সেটা আপাতত আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি সিরিয়াল পেয়ে গেলাম আরো আগে। প্রত্যুষ ভাই মনিকে খাওয়ানোর পরেই আমাকে খাইয়ে দিল। এই একটা ঘটনা আমার পুরো দিন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সে জানে না, সে জানবেও না যে তার একটুখানি পাত্তা পেতে আমি কি না করেছি। যদি কেউ কোনোদিন আমার লেখা পড়েন, তবে এতদিনে জেনে যাবেন যে আমি নিজেও তাকে ভীষণ ভীষণ পছন্দ করতাম। সে পছন্দের একটা নামও আছে, কিন্তু আমার আর প্রত্যুষ ভাইয়ের মাঝে ওই শব্দটা লিখতে কেমন যে অস্বস্তি হয়। আমি তাকে পছন্দ করি, সেই পছন্দটা ন্যায় নাকি অন্যায় সেটা প্রসঙ্গে যাব না, কিন্তু তাকে আমি আজকে এই দিনে কিছু কথা বলতে চাই। প্রত্যুষ ভাই, ঘড়িটা কেবল সৌজন্যের খাতিরে তোমাকে দিয়েছি। আসলে আমি পারলে তোমাকে একটা আস্ত মানুষ উপহার দিতাম। আমি পারলে তোমাকে একটা সন্ধ্যা উপহার দিতাম। আমি পারলে তোমাকে উপহার দিতাম এক কাপ চা আর সাথে একটা মিষ্টি সংসার। পারলে উপহার দিতাম একটা লাল শাড়ি পরা বউ, যে ইলিশ ভাজা আর ভাত রেঁধে তোমার জন্য অপেক্ষা করত। তারপর সাজ বেলায় তুমি বাড়ি এলে দুজন বসে গপাগপ ধোয়া ওঠা ভাত খেত। আমি আর কি বা দিব বলো? আমি না হয় তোমায় একটা সংসারে দিব। আমি বলি না যে তোমার প্রতি আমি দুর্বল, আমি বরং বালি মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। প্রত্যুষ ডায়েরি বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অনিমার হাতটা কেমন জীর্ণ হয়ে হসপিটালে বেডের একদিকে পড়ে আছে। আঙুলে একটা ক্যানুলা, ইসিজি মনিটরের একটা আঁকা বাঁকা দাগ তার বেঁচে থাকার প্রমাণ দিয়ে যাচ্ছে। প্রত্যুষ ইচ্ছে করে ওই হাতটা ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, তারপর ভারী গলায় বলতো, এ দেখ অনু, আমি এখানে বসে আছি। কেন বসে আছি জানিস? কারণ আমি একটা মেয়ের রান্না করা ইলিশ ভাজা আর ধোয়া ওঠা গরম ভাত খেতে চাই। উঠে বয় অনু, আমার খুব খিদে পেয়েছে। চৈত্র মাসের কোনো একদিন প্রত্যুষ ওই সর্বনাশা কাজটা করেই ফেললো। সে জাবেদাকে গিয়ে জানালো সে অনিমাকে বিয়ে করতে চায়। অনিমা যেই অবস্থায় আছে একেবারে ওই অবস্থায়। জাবেদা কিছুক্ষণ হা হয়ে থাকে দেখলেন, তারপর তাকে ঝাঁকি মেরে বললেন, তুমি পাগল প্রত্যুষ, ওই রকম অবস্থায় বিয়ে হয়? কেন হয় না? কিভাবে হবে? আমি আছি, তুমি আছো, অনুর মা বাবা আছে, আর শহরে তো বিয়ে পড়ানোর মতো কাজও আছে। জাবেদা বড় বড় শ্বাস ছেড়ে মেজাজ নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। তারপরও কিছু একটা গরম স্বরে বললেন, তুমি আর হাসপাতালে যাবে না প্রত্যুষ, তোমার মাথা ঠিক নেই। কেন? আমি কি করেছি? তুমি কি জানো না কি করেছো? না। জাবেদা পারবিন দুই হাতে মাথা চেপে ধরে ক্লান্ত স্বরে বললেন, মাফ করো প্রত্যুষ, তোমার এইসব আর নিতে পারছি না। অনুর স্বাস্থ্যের অবস্থা তুমিও ভালো করে জানো। এমন অবস্থায় তুমি আবার কেন বিয়ে নিয়ে পড়লে? প্লিজ এইসব করো না বাবা, ঘুমাও। তুমি পারলে কোনো এক জায়গায় থেকে ঘুরে আসো। প্রত্যুষ হাত পা শক্ত করে মায়ের সামনে দাঁড়ায়, বড় বড় নিঃশ্বাস ছেড়ে জেদি গলায় বলে, অনুকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাব না, গেলে অনুকে নিয়েই যাব। প্রত্যুষ অবশ্য সেই যাত্রায় সফল হয়েছিল। শেষ পর্যন্ত তার জেদ এবং যুক্তির কাছে হার মেনে অনিমার সাথে তার বিয়ে হয়েছিল। দিনটা চৈত্রের 21 তারিখ। বাইরে কাঠ ফাটা রোদ, একটুখানি বাতাসও যেন গরম সৌভাগ্যের বিষয়। এমন উত্তপ্ত ধুধু গরমের একদিনে আহসান হক প্রত্যুষ হাসপাতালের কেবিনে তার সবচেয়ে পছন্দের মানুষ অনিমা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সেই বিয়েকে কেউ বা
নিছক পাগলামি বলে হেসে উড়ালেও প্রত্যুষের কাছে এই বিয়ে তার বহুল সাধনার বলেই মনে হলো। নাজির সাহেব কয়েকবার তাকে আটকাতে চেয়েছিলেন। অনুর সাথে বিয়ে করে তুমি কেন নিজের জীবন নষ্ট করবে প্রত্যুষা? কথাটা কেমন স্বার্থপর শোনায়। অনিমা বিয়ে করলে জীবন কেন কষ্ট হবে? প্রত্যুষ কোনো উত্তর দিল না। সে পুরোটা সময় থম মেরে বসে এক মনে অনিমাকে দেখছিল। আজকের দিবসটা যেন কত, ও হ্যাঁ, চৈত্র মাসের 21 তারিখ। এই দিনটা মনে রাখা বাধ্যতামূলক। অনিমা যখন সুস্থ হবে তখন প্রত্যুষ তাকে এই দিনের কথা বলবে। প্রত্যুষ আস্তে করে অনিমার হাত স্পর্শ করলো, তারপর টেনে এনে সেটা নিজের গালের সাথে চেপে ধরলো। কেবিনে তখন ফাঁকা। কিছুক্ষণ আগে নাজির সাহেব আর কাবেরী বেরিয়ে গেছেন। কেবিনে তখন শুধু প্রজ্ঞা, প্রত্যুষ আর অনিমা। প্রজ্ঞার দেয়ালের একপাশ ঘেঁষে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখ কিছুটা মলিন, তবুও প্রত্যুষের সাথে চোখাচোখি হতে সে মৃদু হাসার চেষ্টা করলো। প্রত্যুষ ডাকলো, প্রজ্ঞা। প্রজ্ঞা মাথা তুলে একটা শুকনো ঢোক গিলে বলে, বাড়ি যাও। আর একটু থাকি। কাল না তোমার পরীক্ষা? প্রজ্ঞা শুধু মাথা নাড়লো, নিচু স্বরে বলল, আমি একটু তোমার পাশে বসি। না। তুমি কি আমার সাথে রেগে আছো? একদমই না। রাগ হব কেন? প্রজ্ঞা তবুও দুই হাত এক করে আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ বড় করে নিঃশ্বাস ফেলে বলল, যাও প্রজ্ঞা, কালকে তোমার পরীক্ষা, বাসায় গিয়ে মন দিয়ে পড়ো। আচ্ছা। প্রজ্ঞা পুতুলের মতো হেঁটে বেরিয়ে গেল। তাকে দেখতে দেখতেই প্রত্যুষ আরেক দফা শ্বাস ছাড়লো। রাত বেড়েছে কিছুটা। কেবিনের দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটা টিকটিক করে এগিয়ে যেতে থাকে। সাথে আবার অনিমার ইসিজি মনিটরটা বড্ড জ্বালাচ্ছে, কেমন ঠক ঠক আওয়াজ করছে। প্রত্যুষ ফিচেল হাসলো, মাথা নাড়িয়ে বলল, এই দেখো, প্রজ্ঞাকে সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছি। আমি কিন্তু মানুষটা এতটাও খারাপ নই অনু। আজ শ্রাবণের 3 তারিখ। আজ আমি একটা উপলব্ধির কথা লিখব। উপলব্ধিটা হলো প্রত্যুষকে নিয়ে। আমার মনে হয় প্রজ্ঞা আপু প্রত্যুষকে পছন্দ করে। মাঝে মাঝে মনে হয় সবচেয়ে অপছন্দের মানুষটিকেই এক সময় আমরা সবচেয়ে বেশি পছন্দ করে ফেলি। প্রজ্ঞা আপুর ক্ষেত্রেও তাই হয়েছে। আপু টেরই পায়নি কখন সে প্রত্যুষ ভাইকে পছন্দ করে ফেলেছে। আজকের ঘটনা, প্রত্যুষ ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ছুলে ফেলেছেন, সাথে আবার কাঁধের দিকেও সেলাই লেগেছে। কি একটা বাজে অবস্থা। মনি তো কাঁদতে কাঁদতে শেষ। খবর পেয়ে আমরা কোনো রকমে ব্যাগপত্র গুছিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মেইন গেটের সামনে আসতেই প্রজ্ঞা আপুর সাথে দেখা হলো। আপু কোনো রকমে দৌড়ে দৌড়ে আমাদের বাড়িতে এসেছে। তার শ্বাস উঠে গলা দিয়ে অদ্ভুত শব্দ হচ্ছিল। আপু হাঁপাতে হাঁপাতে বলল, আমিও যাব। আব্বু অবাক হয়ে বলল, তুমি যাবে? তোমার তো পরীক্ষা প্রজ্ঞা। উল্লেখ্য প্রজ্ঞা আপুর তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান। আপু পড়াশোনা নিয়ে প্রচন্ড সিরিয়াস, কিন্তু প্রত্যুষ ভাইয়ের এ কথা শুনে আপু সব ফেলে ছুটে এসেছে। আমি দিনের আলোতে স্পষ্ট দেখেছি, আমি প্রজ্ঞা আপুর চোখে সর্বনাশ দেখেছি। এরপর আপু গেল আমাদের সাথে। গিয়ে সে ঘরের এক কোণে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ প্রত্যুষ ভাইকে দেখল। আমার আফসোস হলো প্রজ্ঞা আপুর জন্য না, কিন্তু প্রত্যুষ ভাইয়ের জন্য। সে এমন চমৎকার একটি মেয়ের ভালোবাসা বুঝতে পারেনি। প্রজ্ঞা আপু এমন এক মেয়ে যে মরে গেলেও মনের কথা মুখে আনবে না। আমি জানি দিন শেষে প্রজ্ঞা আপু তার এক চমৎকার হৃদয় নিয়ে হারিয়ে যাবে, এবং তাকে আমি বলতে চাই, তার এই নির্লিপ্ত সত্তাকে আমি ভীষণ ভালোবাসি। প্রত্যুষ ভাই আমার বোনকে আর কষ্ট দিবে না। প্রজ্ঞা আপুর সাথে সারাদিন ঝগড়া করবে না। আপু কিন্তু আমার দ্বিতীয় প্রিয় কাজিন, সুতরাং তার সাথে এইভাবেই ব্যবহার করবে। এই যে লিখবো না করেও কত কি লিখে ফেলি, দিনের শেষে আকুল হয়ে গেয়ে যাই। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না 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 না, যত বলি নাহি রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না 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 না। জীবন থমকায়, সময় না। সময় তার গতিতে, তার ছন্দে এগিয়ে যায় অহর্নিশ। অনিমার জীবন থমকালো নষ্ট রেডিওর মতো, এক জায়গায় আটকে রইল বছরের পর বছর। জীবনের গতি ঘুরে গেল। আম গাছের চারাটা ডালপাড়া মেরে ধরে প্রকাণ্ড আকার ধারণ করলো। পরিবর্তন হলো না শুধু বনসাই গাছটার, আর সাথে অনিমার।
প্রত্যুষ একটা চাকরি নিয়েছে বছর দেড়েক আগে, তার অফিস বনশ্রীতে। অনিমার হাসপাতাল সেখানে থেকে 5 কিলো দূরে। সে অফিস শেষে বেরিয়ে একবার হাসপাতালে যায়, তারপর বাড়ি আসে, গোসল করে কিছুক্ষণ খেয়ে শুয়ে এপাশ ওপাশ করে, বিকেলের পর আবার হাসপাতালে যায়। অনিমার অবস্থার উন্নতি বলতে তার ক্ষতগুলো দিনে দিনে সেরে উঠেছে। তাকে আর আগের মতো বিধ্বস্ত ভয়ঙ্কর দেখায় না, কিন্তু মুখে একটা অসহায়ত্ব মলিনতার ছাপ আছে। ওই মলিনতাটুকু প্রত্যুষ মাঝে মাঝে দেখতে পায়। জাবেদা পারভিন সেদিন এক মনে রান্না করছিলেন। প্রত্যুষ 1 গ্লাস পানি হাতে রান্নাঘরে এলো, উৎফুল্ল স্বরে বলল, আম্মু কি করো? রান্না করি বাবা, তুমি না কোরমা খেতে চাইছিলে। কোথায় যাও বাবা? হসপিটালে। জাবেদা হাত থামালেন, কাজ ফেলে চোখ আনলেন ছেলের দিকে, অভূতি শূন্য গলায় বলল, আর কত প্রত্যুষ? যতদিন না অন্য চোখ খুলছে। নিজেকে কষ্ট দিচ্ছ তুমি। বেঁচে থাকার অবলম্বন খুঁজছি আম্মু। এভাবে বেঁচে থাকা যায় না। আমি তো পারছি। জাবেদা পারভিন পরাজয় মেনে নিলেন, স্টোভ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জীবনে এভাবে যায় না প্রত্যুষ, কারোর জন্য কারো জীবন থামে না। আমি জীবন থামাইনি আম্মু। আমি অফিস করছি, নিজের দৈনন্দিন কাজ করছি, কখনো আবার রাতে ল্যাপটপে মুভি দেখছি। আমার জীবন তো দিব্যি চলছে। তুমি ঘুরতে যাও না, পারিবারিক দাওয়াতেও যাও না, এভাবে কি জীবন চলে প্রত্যুষ? আর কত অনিমার অপেক্ষায় আর কতগুলো বছর বিসর্জন দিবে তুমি প্রত্যুষ? আমি বিসর্জন দিচ্ছি না, আমি সংসার করছি। আমি সকালে চাকরিতে যাই, তারপর আমি আমার স্ত্রীর দেখভাল করি, আবার মাঝে মাঝে আমি আমাদের ঘর সাজাই। প্রত্যুষ প্রশস্ত হাসলো, অথচ জাবেদা পারভিনের 2 চোখ টলমল জ্বরে ভরে উঠল। তিনি ছেলের কাঁধে একটা হাত রেখে বললেন, এভাবে জীবন চলে না প্রত্যুষ, সব কিছুর এত সোজা না। আমাদের সবারই একটা সময় একজন মানুষের প্রয়োজন হয়। মানুষ তো আছে, অনুর কাছে আমি আছি, আর আমার কাছে অনু আছে। জাবেদা আবার কাছে মনোযোগী হয়ে উঠলেন। রান্নার ধোঁয়া উঠতে উঠতে তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। তিনি সবকিছু ঘোলা দেখছেন, সম্ভবত চোখ দুটোই ঘোলা হয়ে গেছে। প্রত্যুষ আলতো করে তার কাঁধে মাথা রাখলেন। জাবেদা শক্ত থাকলেন, কিন্তু কণ্ঠ ভেঙে এলো। তিনি বড় বড় শ্বাস ছেড়ে বললেন, জীবনকে সেই বিচ্ছিরি শান্তি তুমি দিচ্ছ, যে আগুনে তুমি রোজ পুড়ছ। আমি দোয়া করি স্রষ্টা যেন তোমাকে সেই আগুন থেকে ফানাহ দেয়। আমার তোমার জন্য কষ্ট হয়, আমার তোমার এই রূপ সহ্য হয় না। প্রত্যুষ বেখেয়ালে হাসলো, নিঃশ্বাস সামলে বলল, অনুরও খুব কষ্ট হয় মা, সে বলতে পারে না, কিন্তু আমি জানি অনু তো কষ্ট নিয়ে বেঁচে আছে মা। আমাদের সবার জীবনে কি আরামের হয় বলো? প্রত্যুষ ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে অমায়িক হাসলো। প্রজ্ঞা এসে অন্য একটা চেয়ারে বসলো। প্রত্যুষ ম্যাগাজিনটা টেবিলের উপর রেখে বলল, কি ব্যাপার প্রজ্ঞা, মন খারাপ তোমার? গুড, শুনলাম তোমার নাকি বিয়ের আলাপ চলছে বাড়িতে। প্রজ্ঞা বেশ ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, এমনটাই শুনছি আমিও। তো এমন মন মারা হয়ে আছো কেন? বিয়ের খবর শুনলে তো মেয়েরা খুশি হয়। আমি তো খুশি হতে পারছি না। সে কি, কেন? প্রজ্ঞা শূন্য চোখে সামনে দেখতে দেখতে বলল, জানি না, আমি এখন বিয়ে করতে চাই না। কেন? তোমার বয়স তো বিয়ের জন্য পারফেক্ট। তুমি আমার বয়স জানো? প্রজ্ঞা অবাক হয়ে তার দিকে তাকালো। প্রত্যুষ শব্দ করে হেসে উঠল, বলল, জানবো না কেন? তোমার বয়স 25, তুমি আমার 4 বছর জুনিয়র। তোমার জন্মদিন অক্টোবর মাসের 11 তারিখ। প্রত্যুষ সে আগের মতোই হাসে। প্রজ্ঞা বড় বড় ডাগর চোখে তার মুখের দিকে তাকায়, আবেগী মেয়েদের মতো ছটফটে হয়ে বলে, আর কি জানো তুমি আমাকে নিয়ে? বলার পরেই তার মনে হলো সে সীমা ছাড়িয়ে গেছে। সাথে সাথে সোজা হয়ে বসে অন্যদিকে তাকালো প্রজ্ঞা। প্রত্যুষ চাপা স্বরে বলল, আর জানি তোমার এখন বিয়ে করতে হবে। তোমার সব সমস্যার সমাধান হলো বিয়ে। প্রজ্ঞা চুপ করে বসে থাকলো, তার দৃষ্টি মেঝের দিকে। 2 ফোঁটা তরল টুপ টুপ করে মেঝেতে পড়তেই সে দ্রুত নিজেকে সামলে নিল, অথচ সে পারল না। আচমকা শুনশান নীরব কেবিনে প্রজ্ঞা হাউ মাউ করে কেঁদে উঠল। প্রত্যুষ প্রথমে কিছুটা অপ্রস্তুত হলো, তারপর স্বাভাবিক হয়ে এলো। জীবনে হয়তো প্রথম প্রজ্ঞার জন্য তার মায়া হচ্ছে। সে একটা হাত প্রজ্ঞার মাথায় রেখে বলল, আই অ্যাম সরি প্রজ্ঞা, আমার মনে হচ্ছে তোমার এই অবস্থার জন্য কোনো না কোনো ভাবে আমি দায়ী।
প্রজ্ঞা হাত দুটো মুখের ওপর চেপে ধরলো, শ্বাস টানতে টানতে বলল, না, তোমার দোষ নেই, আমার দোষ। আমি আর কখনো আসবো না তোমার সামনে। সরি সরি। অযথা ভুল বুঝছো প্রজ্ঞা। তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা তাহলে ঠিকটা বোঝাও আমাকে। প্রজ্ঞা কিছুক্ষণ মাথাটা চেপে ধরে বসে, তারপর আহত গলায় বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জানি না কেন এত কষ্ট হচ্ছে। সময় নাও প্রজ্ঞা, সম্ভব হলে তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে কথা বলো। আমার মনে হচ্ছে বিয়ের পর তুমি কিছুটা বেটার ফিল করবে।